এই ভিডিওতে কিছু ইনিশিয়াল কথাবার্তা বলার মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন টপিকটা শুরু করতে যাচ্ছি। তো একজন পার্সন মারা যাওয়ার পরে তার বডিটাকে আইডেন্টিফাই করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। কারণ আমরা যেই পার্সনের কথা ভাবতেছি বা একটা পার্সন হারাই গেছিল, এটা তারই বডি, বা দেখা গেল যে কোথাও এক জায়গায় এক্সপ্লোশন হয়েছে, ফায়ার হয়েছে, তো ওইখানে তো অনেক বডি থাকবে, অনেক বার্নড বডি থাকবে। তো এই বডিগুলোর মধ্যে কোনটা কার বডি, এটা কিন্তু আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট। কারণ এখানে ফ্যামিলি মেম্বার্সদেরকে হস্তান্তর করা বা অটোপসি করা এই সকল বিষয় আছে। তো এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বডিগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশন মানে কি, তাহলে আমরা অলরেডি বুঝে গেছি যে এটা মানে হলো যে একজন পার্সন এর যে ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে কি করা, ডিটারমাইন করা। কিসের উপর ডিপেন্ড করে? তার ফিজিক্যাল বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো এই ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেটস বা ডাটাগুলা বিভিন্ন রকম হইতে পারে, যেগুলো আমরা একটু পরে জানবো। যে আমরা সেক্স, এজ, রেস, তারপরে হচ্ছে স্ট্যাচার, এরকম বিভিন্ন ট্রেটসগুলো দিয়ে বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা কিন্তু একজন পার্সনকে আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফিকেশন দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে কমপ্লিট আইডেন্টিফিকেশন বা টোটাল আইডেন্টিফিকেশন, আর একটা হচ্ছে পার্শিয়াল বা ইনকমপ্লিট আইডেন্টিফিকেশন। কমপ্লিট আইডেন্টিফিকেশন মানে কি, এটা যদি আমি একটু বলি তাহলে হচ্ছে আমি অ্যাবসোলুট ফিক্সেশন করতে চাচ্ছি একজন পার্সনের ইন্ডিভিজুয়ালিটিটাকে। অর্থাৎ আমি যদি বলি আমি আমার মাকে আইডেন্টিফাই করব, তাহলে দেখো আমি আমার মা সম্পর্কে মোটামুটি সব কিছুই জানি, বা তার যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, রাইট, তার যে ট্রেটসগুলা, এগুলা কিন্তু আমি বসবাস করি আমার মায়ের সাথে, বাবার সাথে, আমার প্যারেন্টসের সাথে। সো আমার মা দেখতে কেমন বা এই বিষয়গুলো কিন্তু আমি খুব ভালো করেই জানি। সো ওভারঅল কথা, যেহেতু এই যে আমার বিলাভেড পিপল যাদের সাথে আমি কন্টিনিউয়াসলি থাকতেছি, এদেরকে আইডেন্টিফাই করতে তো আমাদের কোনো সমস্যাই হবে না, এদের ট্রেটসগুলো, রাইট, ক্যারেক্টারিস্টিকগুলো আইডেন্টিফাই করতে। সো এই যে আইডেন্টিফিকেশনটা, এই আইডেন্টিফিকেশনটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউট আইডেন্টিফিকেশন। অর্থাৎ একেবারে আমরা একজন পার্সনের ইন্ডিভিজুয়ালিটিটাকে অ্যাবসলিউটলি ফিক্স করে ফেলতে পারতেছি। অপরদিকে পার্শিয়াল আইডেন্টিফিকেশন মানে হচ্ছে, তো একজন হোয়াইট পার্সন আমাদের বাংলাদেশে ঘুরতে আসছে, তো তার সাথে দেখা হইলো। এখন তার বডির কালার দেখে মনে হচ্ছে যে তার রেস যেটা, এটা ককেশিয়ান হবে, অর্থাৎ খুবই সাদা, হোয়াইট চামড়ার, সাদা চামড়ার, এবং সে একজন মেইল, এটা আমরা বুঝতে পারছি। তার এইজটাও আমরা মোটামুটি ধারণা করে নিছি হয়তো বা। সো ওভারঅল আমরা কিন্তু বেশ কিছু ট্রেট আমরা বুঝতে পারছি, বাট তার সম্পর্কে ডিটেলস আমরা জানি না, তার অন্য ট্রেটগুলো সম্পর্কে আমার আইডিয়া ওইভাবে নাই। তো এই জন্য আমি কিন্তু তার কমপ্লিট আইডেন্টিফিকেশনটা করতে পারতেছি না, ঠিক আছে? আমি ইভেন তার নামও জানি না। ওভারঅল কথা, আমি তার কমপ্লিট আইডেন্টিফিকেশন করতে পারতেছি না। আমি তার সম্পর্কে কিছু বিষয় জানি বা কিছু ফিচার সম্পর্কে আমি বুঝতে পারছি, বাট বাকি ফিচার্সগুলো যেগুলো আমার জানা দরকার কমপ্লিট আইডেন্টিফিকেশন করতে হলে, সেই ফিচার্সগুলো বা সেই ডাটাগুলো আমার কাছে অ্যাভেলেবেল না। কিন্তু যেই ডাটাগুলো আমি অলরেডি পাইছি, এই ডাটাগুলো তাকে কমপ্লিট আইডেন্টিফিকেশন করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই হেল্প করবে। শুরুতেই ডেড বডির উদাহরণ দিছি, যে ডেড বডি আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফিকেশন কি আমরা শুধু ডেড বডির ক্ষেত্রে ইউজ করি? না, যারা বেঁচে আছে তাদের ক্ষেত্রে আমাদের আইডেন্টিফিকেশনের দরকার হয়। কারণ হচ্ছে অনেক সময় অনেক পার্সনকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। একজন পার্সন হারাই গেছে, সো সে বাইচে আছে, বাট স্টিল তাকে আইডেন্টিফাই করা হবে। সো আইডেন্টিফাই করতে হবে, নাহলে তাকে খুঁজে পাওয়া যাবে কীভাবে? সো এই জন্য তখন কিন্তু আইডেন্টিফিকেশন করতে হবে। বা দেখা গেল যে একজন আসামি, তো আসামিকে আমি কীভাবে খুঁজবো? তার কিছু ট্রেট বা তার যে কিছু ক্যারেক্টারিস্টিক, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, এটা সম্পর্কে আমি হচ্ছে ধারণা নিচ্ছি ফার্স্টে বিভিন্ন ওয়েতে, দেন ধারণা নিয়ে তার অনুযায়ী আমি তাকে ফাইন্ড আউট করতেছি, সার্চ করতেছি। তো এভাবেও কিন্তু লিভিং পার্সনদের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন করা লাগতে পারে, যারা রিসেন্টলি ডেড পিপল, মানে মরছে বেশি দিন হয় না, অল্প কিছুদিন হয়েছে, সো তাদের বডিটাকে আইডেন্টিফাই করা লাগবে। বা ডিকম্পোজড বডিজ, যেগুলো পচে গেছে, বা মিউটিলেটেড, যে সকল বডিতে হাত পা আলাদা হয়ে গেছে, এরকম টাইপের বডিজ, এগুলা আইডেন্টিফাই করা লাগবে। তারপরে স্কেলিটন যেগুলো আছে, দেখা গেল অনেক দিন হয়ে গেছে কোনো ডেড বডি খুঁজে পাওয়া যায়নি, হুট করে একটা স্কেলিটন পাওয়া গেছে বা হাড্ডি গুড্ডি পাওয়া গেছে। সো এই যে হাড়গুলা পাওয়া গেছে, এই হাড়গুলা থেকে আমি কিভাবে একজন পার্সনকে আইডেন্টিফিকেশন করব, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। ওভারঅল কথা, আমরা এই সকল কেসগুলোতে কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারি। এবং আমরা যখন কাউকে পোস্টমর্টেমের জন্য পাঠাই, তখন কি করা হয়? তখন কিন্তু ফার্স্টে ওই যে আমরা বলি না যে কনস্টেবলকে ফার্স্টে বডিটাকে আইডেন্টিফাই করতে হয়, দেন
ওই বডিটা নিয়ে আসতে হয় ডক্টরের কাছে, দেনই কিন্তু পোস্টমর্টেম হয়। সো ওভারঅল কথা, আইডেন্টিফিকেশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইন টার্মস অফ ফরেন্সিক মেডিসিন। আচ্ছা, আইডেন্টিফিকেশন এটার ইম্পর্টেন্স কি, এটা নিয়েও আমাদের একটু জানা দরকার। এটা মেডিকো-লিগাল ইম্পর্টেন্স। লিভিং যারা বেঁচে আছে যারা, তাদের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন করা লাগতে পারে ম্যারেজের ক্ষেত্রে, যে কার সাথে কার বিয়ে হচ্ছে, সো আইডেন্টিফিকেশনের বিষয়টা। তারপরে ডিসপিউটেড সেক্স, ওকে, এই ক্ষেত্রেও লিভিং পার্সনের আইডেন্টিফিকেশনের বিষয়ে একটা ইম্পর্টেন্স আছে। ইন্স্যুরেন্স, পেনশন বা ইনহেরিটেন্স ক্লেইম, হ্যাঁ, সে যে হচ্ছে গিয়া আমারই নাতি বা আমারই নাতনি, এটা আমি কিভাবে বুঝবো এক্ষেত্রে? কারণ আমার সম্পত্তি তার ভাগে যাবে, সো কিভাবে যাবে, এটার জন্য অবশ্যই আইডেন্টিফিকেশনের দরকার আছে। হুট করে একজন ক্লেম করলো যে আমি আপনার নাতি, অনেকদিন বিদেশে ছিলাম তাই চিনেন নাই, বাট এভাবে তো হবে না, অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হবে, কারণ এখানে ফাইন্যান্সিয়াল একটা বিষয় থাকে। তারপর হচ্ছে মিসিং পারসনস, ওই যে আগেই বলছিলাম যারা হারাই যায় তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তারপরে পাসপোর্ট তৈরিতেও কিন্তু আইডেন্টিফিকেশনের দরকার হয়। এতক্ষণ আমরা জানলাম হচ্ছে সিভিল কেসে কোন কোন ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের দরকার হয়। তারপর হচ্ছে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে হচ্ছে যারা লুকায় আছে, অ্যাবসকন্ড করে আছে, যে সকল ক্রিমিনালসরা বা সোলজার্সরা, তাদেরকে খুঁজে বের করতে। তারপরে মার্ডার, রেপ বা অ্যাসল্ট, এই সকল অকাজ করে লুকায় আছে কারা, যারা অ্যাকিউজড বা যারা হচ্ছে ব্লেমড, সে সকল পার্সনের লুকায় আছে, সে সকল আসামিদের খুঁজে বের করতেও কিন্তু আইডেন্টিফিকেশন করা লাগবে। দেখা গেল একটা বেবি হয়েছে হসপিটালে, তো সেই বেবিটাকে পাল্টাই দেওয়া হয়েছে আরেকটা বেবির সাথে, তো এরকম কেস কিন্তু মাঝে মধ্যে ঘটে। তো এক্ষেত্রেও আইডেন্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইমপারসোনেশন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে একজন পার্সন, ধরলাম রাকিব, কিন্তু সে এমন অ্যাক্টিং করতেছে, সে সাকিব সাজার চেষ্টা করতেছে, সে যদিও রাকিব বাট হি ইজ অ্যাক্টিং লাইক সাকিব। সো সে যে অ্যাকচুয়ালি রাকিব, সেটা হচ্ছে আমাদেরকে এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে শনাক্ত করতে হবে, সে সাকিব না। তারপরে যে সকল পার্সন দেখা গেল মেমোরি হারাই ফেলছে, বিভিন্ন আঘাত পেয়ে মাথায় বা বিভিন্ন কারণে মেমোরি লস্ট হয়ে গেছে, সেই সকল পার্সনকেও আমাদের আইডেন্টিফিকেশনের মাধ্যমে শনাক্ত করা যাইতে পারে। এখন আসা যায় ডেড পিপল যারা, তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কি? সাডেন আনএক্সপেক্টেড ডেথের ক্ষেত্রে বডিটাকে আইডেন্টিফাই করা। তারপরে ফায়ার, এক্সপ্লোশন, অ্যাক্সিডেন্টস, এই সকল ক্ষেত্রে তো বডিটাকে আসলে নর্মাল স্টেটে পাওয়া যায় না, সো ফলে আইডেন্টিফিকেশনটা খুবই টাফ হয়ে যায়। এটা তো ফ্রেশ ডেড বডির মতো থাকে না, সো তখনও বডিকে আইডেন্টিফাই করা যায় বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ট্রেসের মাধ্যমে। এবং যখন একটা আননোন বডি পাওয়া গেছে, সেটা হোক কোনো রোডে, রেলওয়ে ট্র্যাকে বা কোনো মাঠে, পানির মধ্যে, তখন সেই আননোন বডিটাকে আইডেন্টিফাই করা। পচে যাওয়া বডি, তারপরে মিউটিলেটেড বডি, যেগুলা একেবারে মানে আলাদা হয়ে গেছে পার্টসগুলা, বা স্কেলিটাল রিমেইন্স, অর্থাৎ কোনো হাড় পাওয়া গেছে, সেখান থেকে আইডেন্টিফাই কিন্তু আমরা করতে পারি ডেড বডির ক্ষেত্রে। সো ওভারঅল লিভিং এর ক্ষেত্রে সিভিল কেস, ক্রিমিনাল কেস আমরা আলাদাভাবে জানলাম, তারপরে ডেডের ক্ষেত্রে জানলাম। এই সকল ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু বডিকে আইডেন্টিফাই করতে পারতেছি জাস্ট বিকজ অফ দ্য মিনস অফ দ্য প্রসেস অফ আইডেন্টিফিকেশন, রাইট? সো এই জন্য আইডেন্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশনটা আসলে তাহলে আমরা কি বিষয়ের উপর নির্ভর করে আমরা করি, বা কোন কোন ক্যারেক্টারিস্টিক, ট্রেটস, ডাটা, প্যারামিটার এর উপর ডিপেন্ড করে আমরা কোনো পার্সনকে আইডেন্টিফাই করতে পারি। শুরুতে হচ্ছে রেস, তারপর রিলিজিয়ন, এইজ, সেক্স, জেনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রাকচার, এটা বলতে মেনলি হাইটটাকে একটা বোঝায়। তারপর হচ্ছে কমপ্লেকশন, অর্থাৎ সাদা নাকি কালা। তারপরে আই, হেয়ার, টিথ, এ সকল এর ফিচার দেখে এক্সটার্নাল কিছু পিকিউলারিটিস দেখেও আমরা করতে পারি, যেমন মোল আছে কি না। মোল বলতে তিলকে বোঝায়। আমরা জানি আমাদের অনেকের শরীরে তিল থাকে কালো, সো সেরকম তিল আছে কিনা, বা বার্থ কোনো মার্ক আছে কিনা, জন্মগত কোনো মার্ক আছে কিনা বডিতে, কোনো ম্যালফরমেশন আছে কিনা। দেখা গেল যে মানে তার 5টা আঙুল থাকার কথা, তার আঙুল আছে 6টা, সো এইটাও কিন্তু এক ধরনের ম্যালফরমেশন। এটা আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট রোল প্লে করে। কোনো ট্যাটু মার্ক আছে কিনা বডিতে, স্কেয়ার বা কোনো দাগ আছে কিনা, কোনো আঘাত আছে কিনা, অকুপেশনাল কোনো মার্ক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে। অকুপেশনাল মার্ক বলতে কি বোঝায়? যে কোনো অকুপেশনের সাথে জড়িত এবং সেই অকুপেশনে ওই মার্কগুলো তার বডিতে থাকতে পারে, যেহেতু সে ওই অকুপেশনের সাথে জড়িত। তারপরে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টগুলো আমরা করতে পারি। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট বলতে কি বোঝায়? যেমন বিএমআই, বা হচ্ছে ওই যে ওয়েস্ট হিপ রেশিও, মিড আর্ম সার্কামফারেন্স, তো এই বিষয়গুলো হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস খুব ইম্পর্টেন্ট, ফুটপ্রিন্টস, তারপরে
টিথ নিয়ে আমরা আগেই বলছি, বা কোনো বডিতে যদি বাইট মার্ক থাকে, দেখা গেল যে সে হচ্ছে কোনো একটা রেপ করছে, তো রেপ করার পরে তাকে কামড় দেওয়া হয়েছিল, তো ওই বাইট মার্ক দেখে। তারপরে হ্যান্ডরাইটিং, স্পিচ অ্যান্ড ভয়েস, মেমোরি অ্যান্ড এডুকেশন, ওভারঅল এরকম অনেকগুলো পয়েন্টস আছে যেগুলোর মাধ্যমে আমরা একজন পার্সনকে আইডেন্টিফাই করতে পারি। যতগুলা মনে রাখা পসিবল আমরা মনে রাখার চেষ্টা করব, বাট যদি একজন এগুলা আমরা ডেড পিপল এবং হচ্ছে লিভিং পিপল দুইজনের ক্ষেত্রেই বললাম, বাট যারা হচ্ছে লিভিং পিপল তাদের ক্ষেত্রে কিছু ট্রেইট আছে বা কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেগুলো বেশি হাইলাইট করতে হবে আমাদেরকে। যেমন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, লিভিং পার্সনের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে কোনো বার্থ মার্ক, পার্সোনাল কোনো ইমপ্রেশন লাইক তার গেস্টার, মুভমেন্ট, গেইট, হাতার স্টাইল বা তার বডির শেপ, এগুলা দেখে। তারপরে আইয়ের বিভিন্ন ফিচার্স, হেয়ার, টিথ, এগুলোরও ফিচার্স, তার ভয়েস শুনে, তার হ্যান্ডরাইটিং দেখে, তার ছবি দেখে একজন লিভিং পার্সনের ক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারবো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস ফর আইডেন্টিফাইং আ লিভিং পার্সন। আর আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে প্রাইমারি, এই সকলগুলোর মধ্যে প্রাইমারি 3টা ক্যারেক্টারিস্টিক আছে বা 3টা ফিচার আছে, সেগুলো হচ্ছে এইজ, সেক্স, স্ট্যাচার। সো আমরা কিন্তু এভাবে খুব ভালো করে মনে রাখবো, এইজ, সেক্স, স্ট্যাচার, স্যাস, SAS, এটা দিয়ে একটু মনে রাখবো। একজন পার্সনের নাম যদি আমরা জানতে পারি, সেখান থেকে তার সেক্স কি, রিলিজিয়ন কি, ইভেন তার রেস কি, এটাও কিন্তু জেনে ফেলতে পারি। সো ওভারঅল এই জন্যই আমার নামটা জানাটা ইম্পর্টেন্ট। আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা হয়তো বা শুরুতেই বলা উচিত ছিল, কর্পাস ডিলেক্টি, এটা নিয়ে আমরা একটু জানবো। কর্পাস মানে হচ্ছে ডেড বডি, আর ডিলেক্টি মানে হচ্ছে অফেন্স, অর্থাৎ বডি অফ অফেন্স। আর নর্মালি কর্পাস ডিলেক্টি জিনিসটা হচ্ছে একটা ফ্যাক্ট বা একটা প্রিন্সিপাল আমরা বলতে পারি, যেই প্রিন্সিপালটাতে বলা হয় যে আমার যদি কোনো পার্সনকে অ্যাকিউজড করতে হয়, ব্লেম করতে হয় কোনো একটা ক্রাইমের জন্য বা কোনো একটা অফেন্সের জন্য, তাহলে ফার্স্টে এইটা প্রুভেন হইতে হবে যে অ্যাকচুয়ালি ক্রাইমটা টেক প্লেস করছে বা ক্রাইমটা হইছে। অর্থাৎ দেখা গেল যে আমি একজন পার্সনকে মার্ডারের জন্য অ্যাকিউজ করলাম, হোমিসাইডের জন্য অ্যাকিউজ করলাম, কিন্তু আসলে ওইটা হোমিসাইডই ছিল না, ওইটা হয়তো বা দেখা গেল মানে অন্য কোনো একটা কেস ছিল, বাট আমি ওটাকে হোমিসাইড বানাই দিয়ে একজন পার্সনকে অ্যাকিউজ করে দিচ্ছি, এটা তো হবে না। অবশ্যই কর্পাস ডিলেক্টেই যে বিষয়টা, এটাকে প্রুফ করতে হবে, এবং এটা প্রুফ হইলে দেন কিন্তু বেসিক্যালি আমি একজন পার্সনকে অ্যাকিউজ করে তার বিরুদ্ধে আমি মার্ডারের সেন্টেন্সটা দিতে পারতেছি, রাইট? সো এটাই হচ্ছে কথা। যেমন আমি একটা রুমে গেলাম, একটা রুমে যেয়ে দেখলাম একজন পার্সনের ডেড বডি পড়ে আছে এবং তার বডিতে বিভিন্ন মার্ক দেখে আমি বুঝতেছি যে তাকে হয়তো বা মানে পিঠে মারা হয়েছে, অথবা দেখলাম যে তার বডিতে একটা বুলেট ঢুকে গেছে, তাকে হয়তো বা গুলি করে মারা হয়েছে। এভাবে আমি বুঝতে পারলাম। তো এভাবে বোঝার পরে তার যে রুমের সারাউন্ডিং কন্ডিশন সেটাও খুব অগোছালো ছিল, খুব বেশি দস্তাদস্তি হয়েছে বা খুবই হাতাহাতি হয়েছে, এটাও বোঝা যাচ্ছে রুমের কন্ডিশনে খুব বেশি অগোছালো। সো আমি এটা ধরে নিলাম হোমিসাইড। সো এই যে বিষয়টা যে আমার ওই জায়গাটাতে, ওই এনভায়রনমেন্টটাতে গিয়ে আমি আশেপাশের পরিবেশ দেখে আমার কাছে মনে হয়েছে মার্ডার। সো ক্রাইমটা অ্যাকচুয়ালি হয়েছে, এটা আমার ফার্স্টে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে মেকশিওর করতে হবে, তারপরে আমি অ্যাকিউজড কে আইডেন্টিফাই করে দেন হলো গিয়ে আমি যে তার জন্য শাস্তি সেটার ব্যবস্থা করব। বাট ফার্স্ট অফ অল উই নিড টু আইডেন্টিফাই দ্যাট দিস ইজ এ ক্রাইম। ক্রাইম তো হয়েছে, তো এখন ক্রাইমের ভিকটিমটাকে, এই ভিকটিমটাকেই মেনলি আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয়, এবং সেটার জন্য এই আইডেন্টিফিকেশনের টার্মটা আমরা ইউজ করি ফরেন্সিক মেডিসিনে নর্মালি। আরেকটা বিষয় জেনে আমরা ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে একজন পার্সনকে আইডেন্টিফিকেশনের জন্য তার বডির কিছু পিকুলারিটিস থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন সেটা হতে পারে কনজেনিটাল কিছু পিকুলারিটিস, যেমন তার বডিতে একটা তিল আছে, এটা কনজেনিটালি বা জন্মগতভাবেই আছে। কোনো ম্যালফরমেশন আছে, একটা আঙুল বেশি আছে, এটা কনজেনিটালি আছে। কোনো বার্থ মার্ক বা জন্মগত কোনো চিহ্ন বডিতে তৈরি হয়েছে, সেটাও কিন্তু কনজেনিটালি। বা তার ব্লাড গ্রুপ, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ টাইপিং, এই বিষয়গুলো কিন্তু নতুন করে সে অ্যাকোয়ার করতে পারবে না, এটা জন্মগতভাবেই হয়েছে। এগুলা থেকে কিন্তু আমরা আইডেন্টিফাই করবো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আইডেন্টিফিকেশনের জন্য। বাট অ্যাকোয়ার যেগুলা, যেমন স্কার মার্ক হইতে পারে, দেখা গেল সে কোনো এক জায়গায় আঘাত পেয়ে স্কার মার্ক হয়েছে, বা দেখা গেল কোনো এক জায়গায় হয়তো বা কোনো সার্জারি হয়েছিল, সেই জায়গায় একটা স্কার হয়ে আছে, অথবা তার হ্যান্ড রাইটিং বা কোনো ডিফর্মিটিস হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, বডিতে সে ট্যাটু আঁকাইছে বা অকুপেশনে জড়িত আছে, তার কারণে কোনো মার্ক বডিতে তৈরি হয়েছে। সো অ্যাকওয়ার্ড যেগুলা, এগুলা কিন্তু
তৈরি হয় বডিতে উইথ টাইম বিভিন্ন কারণে, বাট কনজেনিটালগুলো একেবারে জন্মগতভাবেই থাকে। সো এই জন্য অ্যাকোয়ার্ড আর কনজেনিটাল এই দুইটার মধ্যে কোনটা বেস্ট টু আইডেন্টিফাই? অবশ্যই কনজেনিটাল।